আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম আমার মার বাসা থেকে একদম সকালবেলা। এখন প্রায় 8টা, সাড়ে 8টার মতন বাজে। আর এই প্রথম আমি আমার মার বাসায় আসার পরে দেখলাম যে লাইট জ্বালানো, মানে এত সকালবেলাও লাইটটা জ্বালানো। তো আবার দেখলাম ভাবিও রান্নাঘরে। তো চলেন আমরা যাই দেখি যে ভাবি কি করে। ভাবি এত সকাল সকাল কি করতেছেন? এই যে নাস্তা বানাইলাম। এই দেখো তাওয়া চুলায় আমি দেবো। এই প্রথম দেখলাম আমার বিয়ের পরে যে এত সকালবেলা আমার ভাবি নাস্তা বানাইতেছে। দেখছেন? এটা রুটি বেলা টুটি বুঝে গেছে কথা। রুটি টুটি বানায় পুরো অস্থির। এই যে মাল লেগে এগুলো রেডি করতেছি। এই যে আমার মার জন্য করলা করলার জুস বানাবে এখন। জুস তো না, ছেঁচা রস করবো আর কি। কারণ জুস হচ্ছে ভাবি করে না, ব্লেন্ড করতে পারে না ভাবি। আবার তাছাড়া আমাদের ব্লেন্ডারও একটু সমস্যা আছে, মানে পাটাই একটু করি। প্রেসার পড়লেই ওই ইটা উঠা জায়গা, এই জন্য হচ্ছে করা যায় না। তো ভাবি হলো এখন ওনার পাটায় ছিঁচছে পরে রস করবো, তাই না? তো কালকে কি সকালবেলা তো না 10টার দিকে মা হচ্ছে খিদা লাগছে উঠে গেছে আগে আগে পরে ফোন দিছে তোমার ভাই মোবাইলে। কই কি আর ফোন দিয়ে কইতেছে আমার খিদা লাগছে আমি তো আর জানি না পরে কইরা তোমার ভাই আমি কই কি আমার খিদা লাগে তাড়াতাড়ি উঠ। পরে ওইটা যে মুখ দিয়ে হোটেল থেকে রুটি এনে দিছি পরোটা আর কি আমি ভাই কইতাছে যে রাইতে বেলা রুটি বানাই থুয়ে দিবা। পরে আমি আবার ভাবলাম যে রাইতে বেলা বানাবো কি করতে সকালেই বানাই। ফোন দেওয়ার বিষয়টা আর কি মজা লাগছে এই কারণে আর কি শেয়ার করলাম যে ফোন দিয়া তারপর জাগাইছে কি আমার ডাক দিলে তো হইতো না। আমার না ডাক দিয়ে ফোন দিছে ভাই কবে এটা? গতকালকে। উম, আমি জানি না রাত্রেবেলা তোমার ভাই কইতেছে তো ভাই ফোন দিয়ে কইতেছে আমার খিদা লাগছে কি একটা বাচ্চা বলা পারে মতো বিষয় এগুলো। বাচ্চারা কি ফোন দেয় না আর মাকে ফোন দিয়ে জাগাই না। তো এই হলো বিষয়। মা এখন আসলে বাচ্চাদের মতোই হয়ে গেছে, সবকিছু বায়না করে বাচ্চাদের মতো, মন খারাপ করে বাচ্চাদের মতো, অভিমান করে বাচ্চাদের মতো, অনেক কিছুই করে এখন মা। বাচ্চা সুলভ আচরণ করে অনেক বেশি। এই টকটকে ভাল লাগে তো। কি শুকা শুকা হ্যাঁ। ডাল তো তোমার পোলা জল হয়ে না দিলে খায় না, কি আর। যেমন দেখা যায় না, আলাদা রান্না খাইতে হবে সব আমার বাঁচতে হইলে। যে মানুষ সব সময় কি মানে জল ফুদে ডাল খায়, এটা কোনো কথা? 12 মাসা কি কর? হ্যাঁ। কি? ওই যে ওষুধের কথা কইস। তো মা হচ্ছে এখন নাস্তা করতেছে, নাস্তা করার পরে হচ্ছে আমরা যাব হসপিটালে, যা দেখি ওইখানে কি অবস্থা হয়, কি বলে ডাক্তার। বাসায় আসলাম, মানে হসপিটালে গেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে ওইখানে অনেক মানুষজন থাকে, দৌড়ঝাঁপ থাকে, আর সব জায়গায় সবকিছু করা যায় না। এর জন্য হচ্ছে গিয়া ক্যামেরা অন করা হয়নি। তো হসপিটাল থেকে বাসায় আসছি। বাসায় এসে শুয়েছিলাম, মানে ভালো লাগে না, শরীর অনেক বেশি ছাইড়া দিছে, ভালো লাগে না, পরে শুয়েছিলাম। তো শোয়া থেকে উঠলাম হচ্ছে ভাবিরা আসলো তারপরে। ভাবিরা আসার পরে বিছানা থেকে উঠলাম, আর ভাবিদের হঠাৎ করে দেখে তো আমি অবাক হয়ে গেছি। পরে শুনলাম যে তাদের ভালো লাগতেছে না। বাসা তো ফাঁকা হয়ে গেছে, এখন তো বাসার ভিতরে মানে মানুষ মানুষ মনে হয় না। বাসা একদম এতিম এতিম হয়ে গেছে। তার উপর আবার মার তো বিকাল ডিউটি, আজকে মার শেষ ডিউটি, আজকের পরে হচ্ছে মার ডিউটি যাবে না। আর কালকে তো ইনশাল্লাহ মাকে হচ্ছে হসপিটালে ভর্তি করাই ফেলবো। আহ, আল্লাহ যদি চায় কালকে ভর্তি হয়ে যাবে। আর মারে হচ্ছে ভর্তি করতেছি হৃদরোগ হাসপাতালে, ওইখানে ভর্তি করতেছি। ওইখানে বৃহস্পতিবার নাগাদ হচ্ছে মার এনজিওগ্রাম হবে ইনশাল্লাহ। ডাক্তারের সাথে ওইভাবে কথা হয়েছে, বাকিটা হচ্ছে মার ডায়াবেটিসের উপরে ডিপেন্ড করতেছে। যদি মার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে হচ্ছে গিয়ে বৃহস্পতিবারও হবে। আর যদি বাই এনি চান্স ডায়াবেটিস বাইরা যায়, ধরেন এই ইসের ইনজিওগ্রাম করাইতে নিছে, তখন মাইপাতে গুলো ডায়াবেটিস বাড়তি তেল আবার ওই থেকে ফেরত লাই পড়বে। তো সবাই দোয়া করবেন যাতে সবকিছু ঠিকঠাক থাকে।
এনজিওগ্রামটা যেন মানে হয়ে কোনো যায়। কিছুই করা যায় না ডায়াবেটিস বাড়তে থাকলে। কিছু করা যাবে না। আর এনজিওগ্রাম তো এইভাবে না, এনজিওগ্রাম হচ্ছে ছিদ্র করে করে তো। জটিল একটা সমস্যা। তো এই তো আবার ভাবির নিয়ে হচ্ছে গিয়ে চলে আসলাম আমার শ্বশুরকে দেখতে। আমার শ্বশুর তো আজকে অনেক অসুস্থ, জ্বর চলে আসছে, চেহারাটাও দেখেন ফুলে গেছে হাতের ব্যথার কারণে। হাতের ব্যথায় চেহারা ফুলে গেছে, প্লাস হচ্ছে সারাদিন শুয়ে ছিল। আবার ব্যথার ওষুধ খেলে এমনিতেও শরীর ফোলা ফোলাই লাগে। এই সারাফত শারিফা অনেক দুষ্টামি করতেছে। শারিফ অত বেশি দুষ্টামি করে না, কিন্তু সারাফাতের কারণে ওগুলা হচ্ছে বাইরে যায়, যে আব্বার হাতের ব্যথার কারণে এরকম হয়েছে। মা ওই কই পাক করে আলু কম রান্না করে কেমনে? এই ঘরে তো দুইটা লাইট অন্ধকারে লাগতেছে। না, আলো অনেক আলো কম। তো ভাবিরা হইলো চলে গেল। আর এখন দেখতে পাচ্ছেন আমার খালা। আমার এই খালাকে আপনারা অনেকেই চেনেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা চিনবেন। তো খালা হলো চলে আসছে মাকে দেখার জন্য। খালা আসছে, চাচাতো ভাই আসছে, ওরা হলো আসছে মারে দেখার জন্য, মার খবর শুনছে। তো খবর শুনে হচ্ছে দেখতে চলে আসছে। এই এই জিনিসগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। একজন মানুষ যখন অসুস্থ থাকে আর চারপাশ থেকে যখন আত্মীয় স্বজনটা দেখতে আসে, তখন এই মানুষের ভিতরে একটা আলাদা শক্তি কাজ করে। সে এটা ফিল করতে পারে যে না, আম, সবাই আমারে ভালোবাসে, বা তার এখনো পর্যন্ত অনেক বেশি কদর আছে। এই 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 পজিটিভ থিঙ্কিংগুলো মানুষের সুস্থ করতে অনেক বেশি সহযোগিতা করে, আমার যতটুকু মনে হয় পার্সোনালি আর কি। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষ অসুস্থ থাকলে চারপাশের মানুষগুলো যদি একটু সাপোর্টিভ হয়, তাহলে তার মনের ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর আমার মা এমন একজন মানুষ, মানে তার দেখতে অনেক শক্তপোক্ত মনে হয়, বাট সে ভিতর থেকে অনেক বেশি দুর্বল। বাট যখন তার আশেপাশে তার ভালো লাগার মানুষগুলা, যাদেরকে সে অনেক বেশি ভালোবাসে, তারা যখন থাকে, তখন তার ভিতরে একটা আলাদা শক্তি কাজ করে। আপনারা যারা দেখেন ভিডিও তারা বুঝবেন। মানে এই মিম বাবু ওরা আসার আগে মা কিন্তু সবসময় মুখটা কালো করে রাখতো। সে তার অসুস্থতা নিয়ে অনেক বেশি চিন্তা করতো। বাট যখন মিম আসলো, তারপর হচ্ছে বাবু আসলো, বাচ্চা কাচ্চারা আসলো, তখন কিন্তু মার মুখের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করছে। হাসি খুশি ছিল, মনের ভিতরে ভালো লাগা ছিল আর কি। তো যার জন্য হচ্ছে আমার অসুস্থতা থাকলো এটা তত বেশি আম, গায়ে লাগে নাই। তো এই মানুষগুলো হচ্ছে আমার মারে অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে আমার এই খালা অনেক ভালোবাসে। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে এই খালা আমাদেরকে যে মানে আম, আমার মারে যে পরিমাণ ভালোবাসে, একদম নিজের বোনের মতো। এই খালা কিন্তু আমাদের আপন খালা না, কিন্তু তারপরও মনে হয় যে আপন খালার থেকেও অনেক 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 বেশি ভালোবাসে। তো খালা হচ্ছে চলে যাবে, চলে যাওয়ার আগে সারাফাত আর শারিফার হাতে 100 করে টাকা দিচ্ছে। এটা খালা যতবার আসে ততবারই করে। আর সারাফাত শারিফা এখনো পর্যন্ত টাকা ওইভাবে বোঝে না, ওরা খাবার বোঝে। ওরা হচ্ছে মানে তাদেরকে কিছু আয়না দিবে এইটা বোঝে। আর সেগুলো আনতে গেলে টাকা লাগে এতটুকু বোঝে, কিন্তু টাকা দিয়ে ওরা কি করবে বা কত টাকা দিয়ে কি হয় এগুলো এখনো বোঝে না। আর সারাফাত যেহেতু এখন পড়াশোনা করে, ও টাকার অঙ্কটা বোঝে যে কত টাকা দিছে, এইটা বুঝে। বাট ওই টাকাটা দিয়ে ও কি করবে বা এই টাকাটা দিয়ে কি করা প্রয়োজন এগুলো এখনো বোঝে না। আর যারা হচ্ছে সারাফাত শরীফাকে নিয়ে বাজে কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, দুষ্টুমি কিন্তু বাচ্চারাই করে। আপনি আমি যারা বড় আছি তারা কিন্তু কখনই দুষ্টুমি করব না, তাই না? তারা কিন্তু কখনই আরেকজনের কাছে আবদার করবো না। ওরা বুঝে না বলেই ওরা করে। ওরা যখন বুঝবে, যখন ওদের বোঝার বয়স হবে, তখন কিন্তু ওরা করবে না। তো ওদের বয়সটাই বাকি, তাই না? এই বয়সে তো ওরা একটু দুষ্টুমি করবেই। ওরা একজনের কাছে এক জিনিস চাইবে, আর মানুষ তার কাছেই চায় যার কাছে আবদার করলে সে সেই আবদারটা রাখবে বা রাগ করবে না, তাই না? এই জিনিসগুলো হচ্ছে আপনাদের বোঝা উচিত। ওরা আমাদের সাথে এগুলো করে কারণ আমরা ওদের এগুলা করার সুযোগ দিছি, বা আমরা ওদেরকে ভালোবাসি। ওরা জানে যে কোন মানুষগুলো আমাদের এই
চাওয়া পাওয়াগুলা পূরণ করবো। ওরা কিন্তু একটা বাইরের মানুষের সাথে এরকম করে না। হ্যাঁ, আমরা যেটা ওদেরকে শিখাইছি যে একজন বাইরের মানুষ আসলে সেটা হোক আঙ্কেল হোক আন্টি, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের মতো খুব ফ্রেন্ডলি মিশতে হবে, সবাইকে আসতে যাইতে সালাম দিতে হবে, কথা বলতে হবে। তো যে কোনো মানুষ আপনারা যদি বিশ্বাস না করেন, একদিন হঠাৎ করে আমার মার বাসায় গিয়ে দেখবেন যে শারাফত শরীফা কি পরিমাণ মেশে মানুষের সাথে। একজন অপরিচিত মানুষ শুধু জিজ্ঞেস করবে এটাকে, যদি বলি তোমার আঙ্কেল হয় বা আন্টি হয়, ওই মুহূর্তে তার কোলে ঝাঁপায় পড়ে। আর এটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের মতো বড় যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক বেশি খুশি লাগে, ভিতরে অনেক আনন্দ কাজ করে যে না, বাচ্চাটা আমাকে প্রথমবার দেখছে, তাতে আমার সাথে কত সুন্দরভাবে মিশতেছে, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই জিনিসটারে আপনারা অনেক মানে এক একজন আছেন অন্যভাবে নিয়ে যান। তো অন্যভাবে এই বিষয়গুলো নেবেন না, খারাপ লাগে আপনারা এই বিষয়গুলো যদি অন্যভাবে নেন। আর বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে যারা বাজে কমেন্ট করেন, যারা এই কমেন্টগুলো করেন, আমার মনে হয় যে তাদের ঘরে বাচ্চা কাচ্চা নাই। আর যদিও বা থাইকা থাকে, তারা হচ্ছে একদম কি বলে জেলখানার মতন কয়েদির মতন করে বাচ্চা কাচ্চা মানুষ করেন। এই জন্য হচ্ছে কি আপনারা এই কথাগুলো বলতে পারেন যে আমার কয়েদির বাচ্চারা তো এরকম না, তাহলে ওই কয়েদির বাচ্চারা এরকম হবে কেন? ভাই, আমরা বাচ্চাদেরকে বাচ্চার মতো করে ট্রিট করি, ওর যেটা করার দরকার ও সেটা করে, আর ওটা করবেই। এইটা হচ্ছে ওর এই শিশু সুলভ যে আচরণটা, এটার অধিকার বলতে পারেন। আর এতটুকু অধিকার যদি ওদের কাছ থেকে কাইরা নেই, তাহলে তো আসলে আমার মনে হয় পার্সোনালি যে আমরা তো মানুষের পর্যায়ে পড়ি না, তাই না? হ্যাঁ, তবে আমাদের শারাফাত হোক শারিফা হোক, ওরা বেয়াদব না, ওরা বেয়াদবি করে না। ওরা যতটুকু করে ওরা আবদার করে, আর সেই আবদারগুলা ওই মানুষগুলোর সাথেই করে যারা ওদের এই আবদারগুলা মানবে, যারা এই আবদারগুলাতে খুশি হয় তাদের সাথে করে, বাইরের কারোর সাথে করে না। সো এই কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন। আর এখন আসি হচ্ছে আমার মায়ের কথায়। আমার মা এখন বর্তমানে একটু মেন্টাল প্রেশারে আছে, তবে সেটাও ঠিক হয়ে যাবে। কারণ আমি এই পর্যন্ত যতগুলো হার্টের পেশেন্ট দেখছি, মানে তাদের থেকে আমার মার পরিস্থিতি একটু ভালো। আমার মনে হয় না যে অনেক বেশি কিছু হবে। তারপরও বাকিটা আল্লাহ ভরসা, কারণ আল্লাহ পাক মানুষের মানে রিজিকে যেটা রাখছে সেটা কিন্তু হবে, আমি চাইলেও খণ্ডাইতে পারবো না। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। শুধু এতটুকু বলবেন, মানে দোয়া করবেন আর কি, যে যাতে করে সবাই সবার জায়গা থেকে ভালো থাকে, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার জন্য অত বেশি কিছু না হয়, যতটুকু হয় ততটুকুর মধ্যে যেন মানে ভালো যেন হয়। সব থেকে বড় বিষয় হচ্ছে সে যেন মানসিক শান্তিতে থাকে আর কি। তো বাসায় আসছি, বাসায় আসার পরে তো অনেক ধরনের কাজ থাকে। মেয়ে মানুষ মানেই কাজ, আসলে মেয়েরা কাজ ছাড়া আর কী করবে, তাই না? তো কাজ করতে থাকি। আর পুরো ভিডিওতে মোটামুটি আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি। আর আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন প্লিজ, কারণ আমার শ্বশুরটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। সে অসুস্থ, তার হাতের এমন একটা পরিস্থিতি এই পর্যায়ে। আর আমিও এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি। আর আজকে গেলাম শ্বশুরকে দেখতে। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি দায়িত্ব পালন করতে, বাকিটা তো আল্লাহ ভরসা। আর আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমার যে কোনো সমস্যা তারা হচ্ছে আমাকে হেল্প করে। আর হেল্প বলতে যে সব সময় সাথে থাকতে হবে এরকম না। মানসিক যে শান্তিটা, যেমন অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা হচ্ছে বলে যে বাড়ির বউ বাড়িতে থাকে না, এটা করে ওইটা করে, এইখানে যায় ওইখানে যায়, বাবার বাড়ি ছাড়া কিছু বোঝে না। মানে অনেক অনেক শাশুড়িরা এই কথাগুলো বলে, বাট আমার শাশুড়ি এই কথাগুলো কখনোই বলে না। আমার শাশুড়ি শুধু সবসময়, মানে এই যে ঝামেলাটা হচ্ছে, এই ঝামেলাটা হওয়ার পর থেকে আমার শাশুড়ি বলতেছে দেখো কি হয়, আর তোমার যখন যেখানে যাওয়া লাগবে তুমি অবশ্যই যাবা না কেন? আর মানে এইটা কিন্তু একটা মানসিক শান্তি। আমি এই মানসিক শান্তিটা পাচ্ছি বলেই সব কিছু নিজের মতো করে সামলাইতে পারতেছি। আমার শ্বশুর বলেন শাশুড়ি বলেন সবাই অনেক বেশি সাপোর্টিভ, আপনাদের ভাইয়াও অনেক বেশি সাপোর্টিভ, ও অনেক বেশি হেল্প করতেছে আমাকে। তো সব জায়গায় মানে সব কিছু মিলায়া আমি ঠিক আছি, আমি এখনো পর্যন্ত ভালো আছি, কারণ আমার মানসিক শান্তিটা আছে। তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শাশুড়িটাও যেন সুস্থ হয়ে যায়, ঠোঁটের মধ্যে অনেক বড় একটা ব্যথা পাইছে, সেটা নিয়ে অনেক টেনশনে আছে।
তো দোয়া করবেন সবার জন্য, যাতে সবাই সবার জায়গা থেকে ভালো থাকে। আর আমরাও দোয়া করি আপনারাও যেন সবসময় ভালো থাকেন, আপনাদের ভালোটাই সবসময় কামনা করি। এরপরও কিছু কিছু কথা অনেক রুডলি বলেন, তো তখন একটু খারাপ লাগে, এই আর কি। আর কিছু আর এটা তো হবেই, যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, এটা হওয়াটা স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। শারাফাত শারিফাকে নিয়ে একটু ইগনোর করবেন আর কি। বাচ্চারা বাচ্চা সুলভ আচরণ করবে, এটা স্বাভাবিক। একটু ইগনোর করবেন, তাহলে দেখবেন আপনাদেরও খারাপ লাগতেছে না। আর আমাদের হচ্ছে এই বিষয়গুলো না ভালো লাগে ওরা আবদার করলে। বাচ্চারা যদি চুপচাপ থাকে ওইটার কতটুকু ভালো লাগে বলেন। আর ওরা দুজন হচ্ছে পুরো বাড়িটা মাথায় রাখে। আমার মার সুস্থতার কারণ ওরা। আমার মার মানে হয় না মানুষের মানসিক প্রশান্তি, ওরা দুজন হচ্ছে আমার মার মানসিক প্রশান্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।